হ্যালো বন্ধুরা, আজ কথা হলো দেবরা মুভিটা নিয়ে। মুভিটা কীরকম হলো, প্রথমে পজিটিভ দিক বলবো, তারপর নেগেটিভ দিক বলবো। পজিটিভ দিক যদিও খুব ছোট, নেগেটিভ দিকটাই বেশি, তো পজিটিভ দিক নিয়ে কথা বলবো। তো দেবরার লিড রোলে আমরা দেখি এখানে এনটিআর, জুনিয়র এনটিআরকে, এবং এছাড়াও আমরা ভিলেনের রোলে দেখি সাইফ আলি খানকে অ্যাজ এ ভাইরা। এছাড়াও এখানে জাহ্নবী কাপুরকেও আমরা দেখি। তো এবার মুভির স্টোরি নিয়ে যদি একটু কথা বলি, স্টোরির মধ্যেই খুব বড় নেগেটিভ পয়েন্ট আছে। হ্যাঁ, স্টোরিটার নেগেটিভ পয়েন্ট। অভিনয় নিয়ে কোনো কথা বলবো না, কারণ অভিনয় আমরা দেখেছি RRR জুনিয়র এনটিআরে কি অভিনয়। সাইফ আলি খান নিজের কাজ খুব ভালো করেছে, বলতে পারেন এখানে ভাইরা মানে হচ্ছে সাইফ আলি খান খুব ভালো অভিনয় করেছে জুনিয়র এনটিআরের থেকে। এবার বলি মুভি স্টোরি খুবই সিম্পল দেখানো হয়। এটা যদিও পার্ট 1, পার্ট 2 এর আসবে। তো মুভি স্টোরি হচ্ছে দেবরা একটা গ্রাম থেকে বিলং করে, যেখান থেকে ইংরেজরা যখন আমাদের ইন্ডিয়া থেকে জিনিসপত্র লুট করে যখন জাহাজ নিয়ে সেই জায়গায় লাল সমুদ্র ওপর দিয়ে যেত, তখন দেবরার পরিবাররা সেগুলো রক্ষা করত, মানে ভারতীয় সম্পত্তিকে রক্ষা করত দেবরার পরিবার। কিন্তু ইংরেজরা চলে যায়, ভারত স্বাধীন হয়ে যায়, দেবরার কাছে আর কোনো কাজ থাকে না, তাই তারা সমুদ্রে যেত জাহাজ থেকে মাল লুট করতে, তার জন্য তারা পয়সা পেত। কিন্তু তারা জানতো না কী মাল লুট করছে। কিন্তু দেবরা যখন জানতে পারে যে অ্যাকচুয়ালি কী মাল লুট করছে, তখন দেবরা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে কাউকে সে আর সমুদ্রে যেতে দেবে না কারোর মাল লুট করতে। সেই মালগুলো ছিল রিভলভার, স্টেন গান, মানে মানে আগ্নেয়াস্ত্র। তো সেগুলো থেকে মানুষের ক্ষতি হয়, দেবরা জানতে পেরে কাউকে সেই সমুদ্রে আর যেতে দেবে না। সে একাই সেই সমুদ্রে রক্ষা করে। এবং সেখানে ভাইরা মানে হচ্ছে সাইফ আলি খান যতই পাওয়ারফুল হোক না কেন, সে এবং তার প্রচুর যে সৈন্য আছে, তারাও সবাই একসঙ্গে হয়েও দেবরার কিছু ক্ষতি করতে পারে না। এক নম্বর নেগেটিভ পয়েন্ট এখানে বলি, আমরা 15 বছর আগেকার যে মুভিগুলো দেখেছি, সেগুলো দেখতাম একটা হিরো 250 থেকে 300 জনকে মেরে দিচ্ছে, সেগুলোকে আমরা ভালো মুভি বলতাম। কিন্তু আজকের ডেটে 2024-এ দাঁড়িয়ে এই কনসেপ্টটা চলে না। লজিক্যাল ব্যাপার একদমই এখানে চলে না, এখন আর চলে না ইললজিক্যাল ব্যাপার। যেমন আমরা KGF-এ দেখেছিলাম যে রকি যখন মার খেয়েছে, মানে যখন একা গেছিলো, সে তার বুকে গুলি লেগেছে, ফিরে এসেছিল। যখন সে লড়াই করতে গেছিল, সে কিন্তু একা যায়নি, একা গিয়ে সঞ্জয় দত্তর গোটা পরিবার বা গোটা যে তার যে সৈন্য আছে তাকে মেরে ফেলেনি। সে গেছিলো হাজারো স্টেন গান নিয়ে, যাতে সে একাই সবাইকে নিয়ে, সে একা যদি দেখাতো KGF-এ যে সে একা গিয়ে গোটা সঞ্জয় দত্তর গোটা যে তার সৈন্য আছে সবাইকে সে একা গিয়ে মেরে দিল হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করে, তাহলে মুভিটা চলতো না, কারণ মুভি ইললজিক্যাল হয়ে যেত। এখানে দেবরার মধ্যে সেই জিনিসটা দেখানো হয়েছে। দেবরা একাই সাইফ আলি খান এবং তার সৈন্যদের, মানে তার সঙ্গে যে বড় বড় সৈন্য আছে, দেবরা একাই মেরে দিচ্ছে। এটা সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট। আজকের ডেটে এই ব্যাপার, এই কনসেপ্ট একদমই অ্যাকসেপ্টেবল নয়। এবার বলি মুভির VFX এবং CGI নিয়ে। আমরা মুভি থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল, কারণ আমাদের এখানে ট্রেলারে এবং টিজারে দেখানো হয়েছিল খুব সুন্দর VFX-এর কাজ হবে, বা সমুদ্রের মধ্যে খুব সুন্দরভাবে VFX আমাদের সামনে ফুটিয়ে তুলবে। হ্যাঁ, VFX দেখানো হয়েছে সমুদ্রের মধ্যে, আমরা দেখেছি, কিন্তু পুরোটাই আর্টিফিশিয়াল লাগে, দেখলে মনে হবে এটা কোনো সমুদ্র নয়, এটা কোনো সেট বানানো হয়েছে, সেই সেটেই এখানে শুটিং করা হয়েছে। এটা খুবই পুয়ার ছিল CGI এবং VFX এর। আর যেটুকু আমরা ট্রেলার এবং টিজারে দেখেছি, বলতে গেলে ঠিক ওইটুখানি আমাদের সমুদ্রের সিন দেখানো হয়। আমরা যে এক্সপেকটেশন করেছিলাম, যেটা ট্রেলারে আর টিজারে দেখেছিলাম, তার থেকে অনেক বেশি আমরা CGI এবং VFX-এর কাজ সমুদ্রের মধ্যে দেখবো, সেটা আমরা দেখিনি। হ্যাঁ, কিন্তু এখানে যতটুকু দেখানো হয়েছে যে মাল লুট করছে তারা, লাফিয়ে ওপর দিয়ে, ট্রলারের ওপর দিয়ে, জাহাজের ওপর যে মাল আছে তারা কিভাবে লুট করছে, খুব সুন্দরভাবে দেখানো হয়েছে, তারিফ করার মতো। কিন্তু কখনোই মানে এই ব্যাপারটা আর্টিফিশিয়াল, মানে VFX-এর কাজটা খুবই আর্টিফিশিয়াল মনে হয়। হ্যাঁ, যে জাহাজের কাজ দেখানো হচ্ছে, তাদের যেমন লুট করছে, কীভাবে মালটা নিয়ে তাদের নিজেদের কাছে নিয়ে আসছে, এবং যার থেকে অর্ডার পেয়েছে মালটা নিয়ে আসার জন্য তাকে কীভাবে মালটা ডিস্ট্রিবিউট করছে, সেটা খুব সুন্দরভাবে আমাদের সামনে প্রেজেন্ট করে, এবং সেটা ওয়ার্কও করে খুব সুন্দরভাবে। ভালো লেগেছে ব্যাপারটা দেখতে। এবার বলি মুভির লেন্থ হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট, যেটা একদমই জাস্টিফাই করে না। মুভিটা পিওর ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি তো অবশ্যই, আর ফ্যামিলি ড্রামাও দেখানো হয়। ফ্যামিলি ড্রামাটা এত বেশি দেখানো হচ্ছে যেটা একটা সময়ের পর খুবই বোরিং লাগতে শুরু করে। ফ্যামিলি ড্রামা যদি কম দেখিয়ে এই মুভির মধ্যে আরও বেশি সমুদ্রের সিন, বা এই যে লুট করছে জাহাজ থেকে মাল লুট করছে, সেই ব্যাপারটা যদি আর একটু বেশি দেখানো হতো, আমার মনে হয় বেশি ভালো লাগতো এই মুভিটার মধ্যে। আর এখানে সাইফ আলি খানের যতটুকু কাজ দেখানো হচ্ছে খুব ভালো। দেবরার অভিনয় নিয়ে কোনো কথা বলবো না, অভিনয় ভালো।
মুভি স্টোরি উইক হলে আর দেবরাই বা কী করবে? স্টোরির মধ্যে মানে 15 বছর আগে যদি এই স্টোরিটা দেখানো হতো তা ঠিক ছিল। বাহুবলী স্টোরি যেটা আমরা দেখেছিলাম, বাহুবলীতে ইললজিক্যাল কিছু দেখানো হয়নি। বাহুবলী সেই জন্য আমাদের মনে চেপেছিল আর সেরকম হিট করেছিল বাহুবলী। বাহুবলীর সঙ্গে যদি কম্পেয়ার করা হয় দেবরা নিচু, বাহুবলীর কাছেও নিচু হয়ে যাবে, কারণ দেবরা ইললজিক্যাল অনেক কিছু জিনিস দেখানো হয়েছে যেটা একদমই এক্সপেক্টেড নয়। তো এখানে দেবরা ফাইনালি পার্ট 1-এর মধ্যে লাস্টে দেখানো হয় তাকে টুইস্ট। এখানে দেবরার মানে সিকুয়াল আছে, মানে দেবরার ডবল রোল আছে, তার ছেলে ভাড়া, সেও হচ্ছে দেবরার যেটা ফলো করছে। দেবরা চলে যাবে বাঁচাতে, সমুদ্র বাঁচাতে চলে যাবে অন্য জায়গায়, যাতে সমুদ্রের মধ্যে কেউ এসে তাদের কোনো মাল লুট করতে না পারে। তো যখনই কেউ সমুদ্রের মধ্যে যায় তখন দেবরা তাকে তার পিঠে ক্রস করে সেখান থেকে পাঠিয়ে দেয়। সেটা কে করে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে মুভিটা দেখতে হবে। তার ছেলেও সেরকমই বাহুবলী হয়। আর এখানে জাহ্নবী কাপুরের অভিনয় আমার খুব ভালো লেগেছে। 3টে এখানে গান দেখানো হয় জাহ্নবী কাপুর এবং জুনিয়র এনটিআর মানে হচ্ছে দেবরাজ ছেলে, এখানে ভাড়াকে দেখানো হয়। তো 3টে গানই খুব ভালো। জাহ্নবী কাপুর যতটুকু সিন ছিল ততটুকুই আমাদের মজা দিয়ে গেছে এই একদম পর্দার মধ্যে, যেটা আমি তো খুব বেশি মজা পেয়েছি জাহ্নবী কাপুরকে। তো মুভিটা আপনি একবার তো দেখতে পারেন, কিন্তু মুভিটার মধ্যে অনেক গ্লিচ আছে। তো মুভিটার মানে ডায়লগ ডেলিভারি খুব স্লো। মুভিটা ফাস্ট পেস, 2 ঘন্টায় মুভিটা আনা যেত, কিন্তু সেটা একদমই নেই। 2 ঘন্টা 45 মিনিট টেনে দিয়ে মুভিটার মধ্যে মানে খুবই বোরিং করে দিয়েছে। তো লাস্ট সিনে একটা খুব সুন্দর টুইস্ট দেখানো হয়। হ্যাঁ, টুইস্টটা ওয়ার্ক করে, ভালো টুইস্ট একটা দেখানো হয়। আর এখানে আর একটা জিনিস আপনাদের বলি, এখানে আপনি প্রকাশ রাজকে দেখতে পাবেন। সে একটা স্টোরি, সেই স্টোরিটা দেবরাজ স্টোরিটা সে বলছে একটা পুলিশকে, এবং প্রথমেই দেখানো হয় একটা পুলিশ ইয়েতির খোঁজে আসে। সেই মানে দেবরা যেখানে থাকে সেই গ্রামে আসে, সেখানে প্রকাশ রাজ দেবরার ঘটনা সেই পুলিশটাকে বলে। কিন্তু ফাইনালি সেই ইয়েতিকে দেখানো হয় না, যদিও এর সেকেন্ড পার্ট আসবে। কিন্তু ফার্স্ট হাফে ইয়েতি কে, কোথা থেকে এলো, কেনই বা তার নাম ইয়েতি, কেউ জানলো না এবং সেটা দেখালো না শেষ পর্যন্ত মুভির। এবং এখানে একটা সিন, লাস্ট সিন দেখানো হয়, দেবরা আদৌ মারা গেছে কিনা সেটা লাস্ট সিনে দেখানো হয়। তাও সেটা কনক্লুশন হিসাবে রেখে দিয়েছে, কারণ যেহেতু এর সেকেন্ড পার্ট আসবে। মুভি অ্যাভারেজ লেভেলের মুভি, স্টোরি মানে উইক বলা যেতে পারে, খুব এঙ্গেজিং স্টোরি তেমন না। আর মুভির মধ্যে একটা জিনিস বারবার রিপিটেশন আপনাকে দেখানো হয়। একটা জিনিস আমার দেবরার জন্য মানে ওয়েট করছে, যে ভাইরা দেবরার জন্য ওয়েট করছে, সে ওয়েট করেই চলেছে মুভির মধ্যে। আপনারও মনে হবে যেন আপনি এখানে 3-4 দিন ধরে ওয়েট করছেন, মানে দেবরা কবে আসবে, বা এখানে হয়তো 1 বছর ধরে ওয়েট করছে, সেটা দেখানো হয়। আপনিও মনে হবে ওয়েট করছেন, মনে হয় চুপচাপ বসে দেখছেন মুভিটার মধ্যে কি হচ্ছে না হচ্ছে, যেটা খুবই আমার উইক লেগেছে মুভিটার মধ্যে। তো আপনি চান তো একবার মুভিটা ট্রাই করতেই পারেন। তো আমি এই মুভিকে দিলাম 2.5 আউট অফ 5 স্টার। আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এবং আরও ভিডিও পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।